আসসালামু আলাইকুম স্যার।
স্যার আসসালামু আলাইকুম। ওকে, উই ক্যান স্টার্ট নাও। আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, আমরা গত ক্লাসে দুইটা চ্যাপ্টার মোস্ট প্রবাবলি আলোচনা করেছিলাম। একটা হলো ডকুমেন্টেশন, অ্যানাদার ওয়ান ইজ ম্যানেজমেন্ট লেটার বা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন। আমরা ডকুমেন্টেশনে যেটা আমাদের মূল শিক্ষণীয় বিষয় ছিল, আপনারা যারা পড়বেন বুঝবেন, এটা সামারি করে নিবেন। সেটা হলো ডকুমেন্ট কি, ডকুমেন্টেশনটা কি, এভিডেন্সটা কি। এই তিনটা জিনিসের উপরে আমাদের এমফাসাইজ দিতে হবে, বুঝতে হবে। তারপরে ডকুমেন্টের ডকুমেন্টেশন করতে গেলে আমাদের কি কি এরিয়া, আমাদের কি কি এরিয়া আমাদের করতে হবে, দেখতে হবে, কনসিডারেশন আনতে হবে। এটা আমাদের দেখতে হবে। ডকুমেন্টেশনের পারপাসটা কি, এটা আমাদের জানা উচিত। দেন আমাদের ডকুমেন্টেশন কত প্রকার, ডকুমেন্টেশন কত প্রকার। আমরা ডকুমেন্ট গুলোকে দুই ভাগে ভাগ করি। একটা হলো পার্মানেন্ট ডকুমেন্ট, অ্যানাদার ওয়ান ইজ কারেন্ট ডকুমেন্ট বা কারেন্ট ফাইল, বা পার্মানেন্ট ফাইল এবং কারেন্ট ফাইল। এই দুই ভাগে ভাগ করি। আমাদের এই ডকুমেন্ট গুলা জাস্টিফাই করতে হবে, নেচার গুলা মুখস্থ করার দরকার, মুখস্থ করার চেয়ে বুঝার বিষয় এখানে আছে। যে সমস্ত ইনফরমেশনের নেসেসিটি কারেন্ট ইয়ারের জন্য প্রয়োজন, অ্যাজ ওয়েল এজ ফিউচার জন্য প্রয়োজন, এগুলোকে আমরা পার্মানেন্ট ওয়ার্কিং ফাইলে রাখবো, আর বা পার্মানেন্ট ফাইলে রাখবো। আর যে সমস্ত ইনফরমেশন গুলা শুধুমাত্র কারেন্ট ইয়ারের জন্য, ফর দ্য ইয়ারের জন্য রিলিভেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট, তার ফিউচার কোনো কনসিকুয়েন্স নাই, সেইগুলা সাধারণত আমরা টেম্পোরারি ফাইল বা কারেন্ট ফাইলে আমরা রাখবো। আমি যদি অল্টারনেটিভলি চিন্তা করি, আমরা ন্যাচারালি যে সমস্ত ইনফরমেশন গুলা ব্যালেন্স শিট রিলেটেড, ফাইন্যান্সিয়াল পজিশন রিলেটেড, যে সমস্ত ইনফরমেশন গুলা ডিসক্লোজার এন্ড প্রেজেন্টেশন রিলেটেড, সেই ইনফরমেশন গুলা আমরা পার্মানেন্ট ফাইলে রেখে দিব। আর যে সমস্ত ইনফরমেশন গুলা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ক্যাশ ফ্লো, চেঞ্জেস ইন ইকুইটি, এই রিলিভেন্ট ইনফরমেশন গুলো আমরা টেম্পোরারি ফাইলে রাখবো। এর ব্যত্যয় ঘটতে পারে, এর এক্সেপশনাল হতে পারে। পিএলএন এর কোনো ইনফরমেশনও আমরা পার্মানেন্ট ফাইলে রাখতে পারি। এই বললাম না, এটা নেসেসিটির উপরে ডিপেন্ড করে। তারপরে দেয়ার ইজ এ সাম সোর্স অফ এক্সাম্পল ইন ইউর ম্যানুয়াল। ম্যানুয়ালে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে আপনারা কিছু দেখে নিবেন। প্লাস আপনারা যখনই when information come from out of manual, then you assess yourself what types of document it is, and আমরা এটা কোন ফাইলে রাখবো, এটা নেসেসিটি জাজমেন্ট করে এটা আপনারা ওই ওই চিন্তাটা করে নিবেন, ওইটা করে নিবেন, বিবেচনায় নিয়ে আসবেন। এটা নেসেসিটির বিবেচনায় কোথায় নেওয়া যেতে পারে। তো সো দ্যাট আমরা, এটা ছিল ডকুমেন্টেশনের এক চ্যাপ্টারের মূল বিষয়। আমরা কিছু শর্ট কোশ্চেনও দেখেছিলাম। আমরা
ম্যানেজমেন্ট। আজকে আমি আরেকটা ফাঁকি দিয়ে বলে নেই, আমি ক্লাসটা 10টা পর্যন্ত টানতে পারবো না, আমি ক্লাসটা 8:30 পর্যন্ত করব। এই ক্লাসের বাকি অর্ধেকটা সময় আমি পরে নিয়ে নিব। আমরা চ্যাপ্টার 12-এ যেটা দেখছিলাম, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, রিটেন রিপ্রেজেন্টেশন, এইটার সামারিটা হলো যখনই অডিটর আপনার অডিট করে, অডিটর তার রিজনেবল এসুরেন্স অবটেন করার জন্য হি উইল অবটেন অল ইনফরমেশন এক্সপ্লেনেশন হোয়াট এভার হি রিকোয়ার্ড, হোয়াট এভার হি থিংস অ্যাপ্রোপ্রিয়েট, হোয়াট এভার হি থিংস নেসেসারি। মানে this is the discretion of the auditor. Auditor may gather any types of document, appropriate document, relevant document, any types of relevant document to satisfy himself. To satisfy himself, তাকে নিজেকে স্যাটিসফ্যাকশন করার জন্য যে কোনো ধরনের ইনফরমেশন অডিটর যে আমরা তখন অডিটর will obtain all information explanation whatever he thinks necessary for to make him satisfied, to give his opinion, appropriate opinion দেওয়ার জন্য অডিটর তার যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট, যথেষ্ট পরিমাণ এভিডেন্স সে সংগ্রহ করতে পারে এবং তার অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী, এবং অবশ্যই ডকুমেন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, রিলিভেন্ট হতে হবে। এটা অডিটরকে কেউ করতে পারবে না, আন্ডার এস্টিমেট করতে পারবে না যে এই ইনফরমেশনটা নিল কেন, এটা দিল না কেন। এটা অডিটর হিসেবে তার দায়িত্ব, এটা অডিটর হিসেবে তার অধিকার to get the information, whatever information he wants to receive from his client, he can get it. So that এর পরও অডিটর কি করে, ইনফরমেশন নিয়ে he become satisfied himself, then he give the opinion about the subject matter, appropriate opinion দেয় সাবজেক্ট ম্যাটার উপরে। তো so that তখন আপনার যে জিনিসটা হবে, এইটা নেওয়ার পরও অডিটর কি করে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে, তার অপিনিয়নকে মোর রিলায়েবল করার জন্য, মোর অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য, তার রিস্কটাকে রিডিউস করার জন্য ম্যানেজমেন্টের কাছ থেকে একটা চিঠি সে নেয়, যে অ্যাসুরেন্স চিঠি নেয়। তার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে ম্যানেজমেন্ট একটা তার রিপ্রেজেন্টেশন দেয়, যে বিভিন্ন ইস্যুর উপরে, বিভিন্ন ম্যাটারের উপরে, বিভিন্ন দিক নির্দেশনার উপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সে কি কি ধরনের প্রসিডিউর, পলিসি, কি ধরনের স্ট্যান্ডার্ড সে ফলো করছে, কি নিয়ম সে মানছে, কি ইনক্লুড করছে, কি এক্সক্লুড করছে, ফ্রড এন্ড এরর আছে কিনা, বিভিন্ন ইস্যুতে সে একটা সামারি অফ সাবস্টেন্স, একটা চিঠি আকারে অডিটরকে অ্যাসিউর করে যে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর ফ্রি ফ্রম মেটেরিয়াল মিসস্টেটমেন্ট। এটা একটা চিঠি ইস্যু করে। এই চিঠিটা হলো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার। এই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারটা জেনারেলি দেওয়া হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। যদি এছাড়াও অডিটর মনে করে যে অন্যান্য বিষয়ের উপরও তার এই চিঠির দরকার আছে, তাহলে সে স্পেসিফিক কোনো ম্যাটারের উপরও সে চিঠিটা নিতে পারে। সাধারণত অডিটর যে কাজটা করে, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার নেওয়ার সময় যে ইস্যুগুলা দেখে, সেখানে ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডের যে ইস্যুগুলো আছে, IS 240, 250, IS 450, IS 501, IS 504, 540, ISA 550, ISA 560, ISA 570,
এই ইস্যুগুলা কাভার করে কিনা এটা অডিটর দেখে। এই ইস্যুগুলা কাভার করে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার বা রিটেন রিপ্রেজেন্টেশনটা নেওয়া হয়। এটা আপনারা যখন পড়বেন এই জিনিসগুলো দেখে নিবেন। আর আইএস এর রেফারেন্স গুলা যখন আপনাদের ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার, এখানে আমাদের থিমটা হলো যে জিনিসটা হলো একটা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারটা কি, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারটা কখন দেওয়া হয়, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন কে কাকে দেয়, তারপরে হলো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার অডিট এভিডেন্স হিসেবে কাজ করে কিনা, তারপরে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার কি কি আইএস ফলো করে দিতে হয়। এই জিনিসগুলো আমাদের জানতে হবে, এটা বুঝতে হবে। এই ছিল এই চ্যাপ্টারের সামারি। আমরা যদি আজকে একটা চ্যাপ্টার দেখি, আমরা ওই চ্যাপ্টারটা আলোচনা করে দেন এটার কোশ্চেন গুলো আলোচনা করব, এটার কোশ্চেন কি আছে না আছে এটা দেখে নিব। আমরা চ্যাপ্টার 13 সাবস্টেন্টিভ প্রসিডিউর কি ফাইন্যান্সিয়াল ফিগার। আমরা এখানে আহ, আহ, যেটা আহ, আহ, যেটা দেখবো, আমরা এই চ্যাপ্টার 13, এই চ্যাপ্টার 13টা যে সময় পড়বো আমরা এটা আহ, চিন্তা করব অ্যাসারশন মিনিংটা কি, এটা আমরা বোঝার চেষ্টা করব। সাবস্টেন্টিভ প্রসিডিউরটা কি এটা দেখার চেষ্টা করব। কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার বলতে কি বোঝাচ্ছে এটা দেখার চেষ্টা করব। কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি, টাইপস অফ ব্যালেন্স ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিটে কি ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা, কি ধরনের ফাইন্যান্সিয়াল ব্যালেন্স থাকে, একটা হলো অ্যাকাউন্টিং ব্যালেন্স, আরেকটা হলো ক্লাসেস অফ এ ট্রানজেকশন। এই জিনিসগুলা আমরা বুঝার চেষ্টা করব আগে, তারপরে আমরা সাবস্টেন্টিভ প্রসিডিউরটা যদি বুঝি তাহলে এখানের এই চ্যাপ্টারটার মূল উদ্দেশ্য হলো অডিটর যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে রিপোর্ট ড্র করে, when auditor concluded his opinion about the financial statement, auditor obtain an assertion level from the financial statement. Auditor obtain the assertion level of financial statement. তাহলে assertion meaningটা কি? Without obtaining assertion level, auditor cannot draw his opinion. Assertion, আপনারা দেখেন affirmation, declaration, proclamation, avowal, statement, claim, allegation, মানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে সে যখন ডিক্লার দিতে পারে যে দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডিক্লার দেওয়ার মতো তার ক্যাপাসিটি অর্জন করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিরকম, এইটা ডিক্লারেশন দেওয়ার ক্যাপাসিটি তাকে অর্জন করতে হবে। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যে ঠিক এফ্রিমেশন, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ঠিক কিনা, ইয়েস অর নো, এইটাকে it is rightly prepared or not, rightly prepared or not, এটা বলার মতো তার এবিলিটি অর্জন করতে হবে। আপনি যদি কারো কোনো কিছুর ব্যাপারে মতামত চায় আপনার কাছে, হোক ইন্ডিভিজুয়াল ইস্যু, হোক কোনো ধরনের আপনার একাডেমিক্যাল ব্যাপার, কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড ইস্যু, বা কোনো ধরনের কোনো যে কোনো বিষয়ে আপনার কাছে যদি কেউ কোনো মতামত চায়, তাহলে আপনি কি করবেন? প্রথম অবস্থায় আপনি ওই সাবজেক্ট সম্পর্কে, ওই ইস্যু সম্পর্কে নলেজেবল হবেন, এবং আপনি ইউ অবটেন রিজনেবল ইনফরমেশন, আপনি এমন ধরনের একটা ইনফরমেশন অবটেন করবেন যেটা আপনাকে স্যাটিসফাইড করে। তার দেন আপনি যদি আজকে জিজ্ঞাসা করে যে ভাই এইটা এই জিনিসটা করতে চায়, আপনি হয়তো বা বলবেন যে ঠিক আছে, তোমাকে আমি কালকা অপিনিয়নটা জানাবো, তুমি এটা করবা কি করবা না। কি কারণে আপনি এটা বলতেছেন? যে এটা সম্পর্কে আপনি ভালো একটা ধারণা অর্জন করবেন, ধারণা অর্জন করে আপনি নিজে আগে বুঝবেন, বুঝে আপনি একটা লেভেলে যাবেন, তারপরে তাকে বলবেন। আপনাকে যদি কোনো অন্য কোনো বিষয়
দেওয়া হয় যেটার ব্যাপারে আপনার কোনো নলেজই নাই, তখন আপনি নিজের থেকেই বলবেন যে ভাই এই ব্যাপারে তো আমার কোনো ধারণা নাই, তো সো আমি এটার কোনো মতামত দিতে পারবো না। অডিটরও যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অপিনিয়ন ড্র করতে যায়, তখন অডিটর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে একটা অ্যাসারশন লেভেল অবটেন করে, সে বলার মতো একটা অবস্থাতে যায়, চেকিং করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করে, ভেরিফাই করে, সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে, বিভিন্ন ইয়ার উপরে সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে সে একটা লেভেলে পৌঁছায়, তখন সে বলতে পারে ইয়েস, this financial statement prepared in accordance with the international accounting standard, this financial statement exhibits true and fair view, it is my opinion, তার opinionটা সে দিতে পারে, অথবা this financial statement is not prepared in accordance with the international accounting standard, and my opinion is that this financial statement is not exhibits true and fair view। এই যে opinion দেওয়ার কারেজটা, এই যে opinion দেওয়ার কনফিডেন্টটা, এই কনফিডেন্টটা কখন হয়? আপনি কোনো বিষয়ে কখন বলতে পারেন? যখন ওই ব্যাপারে আপনার এনাফ, কোনো কিছুর ব্যাপারে আপনার এনাফ নলেজ থাকে, তখন আপনি যে কোনো বিষয়ে আপনি আপনার মতামত তুলে ধরতে পারেন। যদি নলেজ না থাকে তাহলে আপনি যেমন কোনো কিছু বলতে পারবেন না, অডিটরও তার ইয়ার উপরে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে যখন কোনো অপিনিয়ন ড্র করে, তখন তাকে অ্যাসারশন লেভেল অবটেইন করতে হয়। Financial statement assertion level mean that to obtain the reasonable assurance about the financial statement, এটাকে আপনারা রিজনেবল এসিউরেন্সটা পড়ে আসছেন, বুঝে আসছেন, চ্যাপ্টার 1 পড়লে অবশ্যই জানার কথা। রিজনেবল এসিউরেন্সটা হলো অ্যাসারশন লেভেল অবটেন করা, অপটিমাম লেভেল অবটেন করা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে অপটিমাম লেভেল অবটেন করা এসিউরেন্সের, সো দ্যাট অডিটর ক্যান সে যে দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট appropriately prepared, অথবা or this financial statement is not appropriately prepared, এটা অডিটর যাতে কনফিডেন্টলি বলতে পারে, আনডাউটলি বলতে পারে, আনবায়াসডলি বলতে পারে, এই অবস্থায় যাওয়া। তাহলে চিন্তা করেন, আপনি কোথাও কোনো একটা অপিনিয়ন যদি কনফিডেন্টলি দিতে চান, আনবায়াসলি দিতে চান, কারেজলি দিতে চান, তাহলে কতটুক লেভেলে সম্পর্কে ওইটা জানলে আপনি বলতে পারবেন যে এটা ঠিক, আপনার যদি কনফিডেন্টটা ওরকম যদি না থাকে। অডিটরও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে যখন অপিনিয়ন ড্র করে, তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসারশন লেভেল অবটেন করে, এই অ্যাসারশন লেভেল অবটেন করার পরে হি ক্যান সে দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপেয়ার্ড, অথবা দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপেয়ার্ড। This is called financial statement assertion level. Then we come to the substantive procedure. Substantive procedure to auditor, আমি এটা repeatedly I have told যে there are two types of audit procedure auditor apply to verify the financial statement. One is the analytical procedure, another one is substantive procedure. Substantive procedure mean to find out the arithmetical accuracy. accuracy-টা জাস্টিফাই করে সাবস্টেন্টিভ প্রসিডিউরের মধ্যে। যেমন আমরা বাউচার চেক করি, বাউচারটা ঠিক আছে কিনা, বাউচারটা অথরাইজ কিনা, বাউচারের সাথে তার ক্যাশবুকের মিল আছে কিনা, ক্যাশবুকের সাথে তার লেজার মিল আছে কিনা, লেজারের সাথে ট্রায়াল ব্যালেন্স মিল আছে কিনা, ওই ট্রায়াল ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করা হচ্ছে কিনা, এই যে ওয়ে অফ এক্সামিনেশন, দিস ইজ কল্ড সাবস্টেন্টিভ প্রসিডিউর। অথবা আপনি ব্যালেন্স শিটের ওপেনিং ব্যালেন্সটা ঠিক মতো আনতেছেন কিনা, ক্লোজিং ব্যালেন্সটা ঠিক মতো ব্যালেন্স শিটে নিছেন কিনা, এই যে দেখা, যোগ করে, বিয়োগ করে, পূরণ করে, ভাগ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে দেখা বা ক্রস চেকিং করে দেখা, দিস টাইপস অফ চেকিং ইজ কল্ড দ্য সাবস্টেন্টিভ প্রসিডিউর। তাহলে এই নিয়ে আমার মনে হয় না কারো কোনো থাকার কথা। আমরা we applied substantive procedure each and every day when we conduct the audit. আমরা যখন অডিট কন্ডাক্ট করি,
আমরা কিন্তু সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে থাকি। তাহলে দেন আমরা আসতে পারি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কি ফিগার গুলা কি কি? আমরা যদি দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা ফিগারই কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার। যে কোনো একটা ফিগার বাদ গেলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রপারলি প্রিপেয়ার্ড হবে না। তারপরে কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইট ইজ ইজিয়ার টু ইউ যে there are 5 component of financial statement, mainly 2 component. One is the profit and loss account, another one is statement of financial position. These two are the main component of the financial statement. Another 3 is the substitute component of the financial statement. Then cash flow, changes in equity, এবং notes to the financial statement. These 3 are prepared. আমরা আগেই বলি এই 3টা কম্পোনেন্ট প্রিপেয়ার করা হয় বেসড অন ব্যালেন্স শিট, বেসড অন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। আপনি দেখেন অডিটর যখন অডিট রিপোর্ট সাইন করে তখন সে শুধু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটে সিগনেচার করে আর অপিনিয়নে সিগনেচার করে। সে কিন্তু চেঞ্জেস ইন ইকুইটি আর ক্যাশ ফ্লো, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ম্যানেজমেন্ট সিগনেচার থাকে, কিন্তু অডিটর উইল নট ডাজ নট সাইন দ্যাট। কেন? There is a main component of the auditor responsibility to give the opinion about the financial state position of the financial statement and profit and loss account এর উপর। This is the main objective. বাকি দুইটা তো এটার সাবস্টিটিউট হিসেবে এটার থেকেই ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকেই ক্যাশ ফ্লো, চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করা হচ্ছে এবং অ্যাকাউন্টসটা কিভাবে প্রিপারেশন করা হচ্ছে, দিস ইজ কল্ড চেঞ্জেস ইন ইকুইটি। তাহলে দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা যদি দেখি টাইপস অফ ব্যালেন্স ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি কি ব্যালেন্স থাকে? একটা হলো অ্যাকাউন্টিং ব্যালেন্স, another is classes of a transaction. অ্যাকাউন্টিং ব্যালেন্স কাকে বলা হয়? যে সমস্ত ফিগারের ক্যারি ফরওয়ার্ড আছে, ব্রট ফরওয়ার্ড আছে। তার মানে আমরা বলি ব্যালেন্স শিটে যে সমস্ত আইটেম গুলো আছে সেইগুলোকে বলা হয় অ্যাকাউন্টিং ব্যালেন্স। ক্লাসেস অফ এ ট্রানজেকশন কাকে বলা হয়? প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের যে সমস্ত আইটেম গুলো আছে সেটাকে বলা হয় ক্লাসেস অফ এ ট্রানজেকশন। এই দুটা ইনফরমেশন আপনাদেরকে খুব সুন্দর মুখস্থ ভালোভাবে বুঝতে হবে এই চ্যাপ্টারটার মধ্যে। একটা হলো অ্যাকাউন্টিং ব্যালেন্স কি, আর একটা হলো ক্লাসেস অফ এ ট্রানজেকশন কি। আপনাদের একটা সোজা হলো যে সমস্ত ব্যালেন্সের ক্যারি ফরওয়ার্ড আছে, ব্রট ফরওয়ার্ড আছে, দ্যাট ইজ দ্য ট্রানজেকশন অফ ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এইটাকে অ্যাকাউন্টিং ব্যালেন্স বলা হয়। এই সমস্ত ফিগার গুলোকে অ্যাকাউন্টিং ব্যালেন্স, যেমন ফিক্সড অ্যাসেট, ডেটর্স, ক্রেডিটর্স, লোন, লাইবিলিটিস, প্রভিশন, তারপরে কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, দিজ আর কল দ্য অ্যাকাউন্টিং ব্যালেন্স। আর ক্লাসেস অফ এ ট্রানজেকশন, রেভিনিউ, স্যালারি, স্টেশনারি, তারপরে কনভেন্স, মিসেলিনিয়াস, এই যে জেনারেল এক্সপেন্সেস, tree and plant, whatever the item in the profit and loss account, charges, expenses, this is called the classes of a transaction. This is the classes of a transaction. আমরা এইটা তাহলে দেখেন, আপনারা যদি এই 3টা জিনিস আপনারা না বুঝেন এই চ্যাপ্টারের মধ্যে, একটা হলো সাবস্টেন্টিভ প্রসিডিউরটা কি, কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগারটা কি, কম্পোনেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, টাইপস অফ ব্যালেন্স ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং ব্যালেন্স, এই ক্লাসেস অফ এ ট্রানজাকশন, এটা যদি না বুঝেন তাহলে চ্যাপ্টার 13 আপনাদের কোশ্চেন অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ভেরি স্মল চ্যাপ্টার বাট ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জি, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি স্যার পার্মানেন্ট অ্যাকাউন্ট আর টেম্পোরারি অ্যাকাউন্ট, ওই ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি? বুঝি না। স্যার আগের যে ক্লাসিফিকেশনটা বলেছিলেন ওই যে ক্লাসেস অফ অ্যাকাউন্ট, ওইটা কি স্যার ওই যে পার্মানেন্ট অ্যাকাউন্ট আর টেম্পোরারি অ্যাকাউন্ট? না 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 না, পার্মানেন্ট ফাইল, টেম্পোরারি ফাইলও এটার উপরে
ডিপেন্ড করে। অ্যাকাউন্টিং ব্যালেন্সের যে সমস্ত অডিট ইয়াগুলো আছে, অডিট ইনফরমেশন গুলো আছে, সেগুলা পার্মানেন্ট ফাইলে নিতে পারে। আর ক্লাসেস অফ ট্রানজেকশনের যে সমস্ত ইনফরমেশন গুলো আছে এগুলো টেম্পোরারি ফাইলে নিতে পারে। জি 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 Sir, আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। sir, substantive procedures are arithmetical or mathematical, right, sir? সাবস্ট্যান্টিভ প্রসিডিউরটা হলো অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসিটা দেখা, অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসিটা দেখা। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশনটা ঠিক আছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কমপ্লায়েন্স গুলো ফলো করছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করছে কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাকুরেট কিনা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগার গুলো প্রপারলি ট্রান্সফার হয়েছে কিনা, রেকর্ড করা হয়েছে কিনা। আপনি মনে করেন বাউচার একটা, লেজারে একটা, ট্রায়াল ব্যালেন্স একটা, দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট অ্যাকুরেট। তাহলে আপনি যদি দেখেন বাউচারের সাথে লেজার ট্রায়াল ব্যালেন্স মিল আছে, এই যে এই ধরনের চেকিং গুলা দেখা, দিস ইজ কল্ড দ্য সাবস্টেন্টিভ প্রসিডিউর। This is to verify the financial statement, whether this financial statement arithmetically correct or not. There is no material misstatement, fraud, error, and non-compliance. এই জিনিসগুলা দেখা হলো substantive procedure. Sir, what are the analytical procedures? অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা হলো দুই রকমের। একটা হলো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, দ্যাট ইজ আপনি যদি দেখেন যে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মিন টু অ্যানালাইজ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানালাইসিস করা। একটা হলো সাবস্টেন্টিভ প্রসিডিউর, হলো দুই জিনিস। একটা হলো ভেরিফাই করা whether it is correctly prepared or not, substantive procedure. আপনি কারেক্টলি প্রিপেয়ার্ড হলে বলবেন কারেক্টলি প্রিপেয়ার্ড না হলে বলবেন কারেক্টলি প্রিপেয়ার্ড না। এটা দিয়ে আর কোনো অ্যানালাইসিস করা যায় না। মানে টেস্টের মতো অনেকটা, যে এই টেস্টটা এই রেজাল্ট দিচ্ছে, এই টেস্টটা এই রেজাল্ট হলে এই ওষুধ, এই রোগ, এরকম। কিন্তু কতগুলা জিনিস আছে অ্যানালাইসিস করে দেখতে হয় যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বা এটা কি বলতেছে। অ্যানালাইসিস মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাকুরেটলি প্রিপেয়ার্ড কিনা এটা বোঝা যাবে না, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সিচুয়েশনটা কি, কোম্পানির সিচুয়েশনটা কি, পজিশনটা কি, এই কোম্পানিটা কি ভালোভাবে চলতেছে নাকি চলতেছে না, বা কম্পারিটিভলি অন্যান্য একটা অর্গানাইজেশনের সাথে তার অবস্থানটা কোথায়, এই ভেরিফিকেশনটা করা যায়। আপনি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দুই ভাবে করা যায়, একটা হলো অ্যাবসোলিউট মেজার আর একটা হলো রিলেটিভ মেজার। অ্যাবসোলিউট মেজার আর রিলেটিভ মেজার। অ্যাবসোলিউট মেজারটা হলো পার্সেন্টেজ মেথড। অ্যাবসোলিউটলি মানে আমি যদি বলি যে বাংলাদেশে সাপোজ স্কয়ার ইজ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ঔষধ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বেক্সিমকো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই দুইটার আপনি যদি সাপোজ মনে করেন যদি পেড আপ ক্যাপিটাল সেম হইতো, তাহলে আপনার এটার যদি এজ সেম হইতো, ইনভেস্টমেন্ট সেম হইতো, দেন ইউ ক্যান অ্যানালাইজ যে তার হলো গ্রস প্রফিট হলো 10%, তোমার 9% কেন। অ্যাবসোলিউট অ্যানালিটিক্যাল প্রসিডিউর একটা জিনিস হলো অ্যাবসোলিউটলি কোনো রেজাল্ট দিচ্ছে না, কারণ এটা হলো রিলেটিভ মেজার। আপনি স্কয়ারের সাথে আপনি মনে করেন বেক্সিমকোর তুলনা করতেছেন, যেখানে ওর 9% আপনার 10% হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে। এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, এটা কোনো মেটেরিয়াল আছে কিনা এটা দেখা। তার নেট প্রফিট 5%, ওনার এটা 4% কেন হলো, তার সেলস গ্রোথ 30%, ওনার সেলস গ্রোথ 10% কেন, বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইসিস করা রিলেটিভলি। এটা হলো অ্যাবসোলিউট মেজার, পার্সেন্টেজ অ্যানালাইসিস করা। আপনার আরেকটা হলো রিলেটিভ মেজার। রিলেটিভ মেজারটা হলো রেশিও অ্যানালাইসিস করা। এই কোম্পানির গিয়ারিং রেশিও কত, ওই কোম্পানির গিয়ারিং রেশিও কত ছিল, গত বছর গিয়ারিং রেশিও কত, এই বছরে গিয়ারিং রেশিও কত, তারপরে লিকুইডিটি রেশিও কত, এই বছরের লিকুইডিটি রেশিও কত। তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কোম্পানির কারেন্ট রেশিও দিয়ে বোঝা যাচ্ছে যে কোম্পানির অবস্থাটা কি, দিন দিন কি ডেভেলপ হচ্ছে
না ডেভেলপ হচ্ছে না, এগুলা স্ট্যান্ডার্ডের সাথে মিলানো, এটা একদম অ্যাবসলিউটলি রেজাল্ট দিচ্ছে না, যেহেতু এটা রিলেটিভ মেজার, একটার সাথে আরেকটা রিলিভেন্ট করে। আহ, অবস্থা মানে দিন ভালো থাকলে ব্যবসা ভালো থাকে, দিন খারাপ থাকলে ব্যবসা খারাপ হবে, এই ইয়াটা প্রজেকশনটা দেয় অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। বাট সাবস্টেন্টিভ প্রসিডিউরটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাকুরেটলি প্রিপেয়ার্ড কিনা, অ্যাবসুলেটলি অ্যাকুরেট কিনা, এইটা মেজার করার জন্য সাবস্টেন্টিভ প্রসিডিউর ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিউর। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর একটা অবস্থান দেখতে পারে, এই অবস্থানটা যদি মেটেরিয়াল হয়, এই অবস্থানটা যদি অডিটরের কাছে রিপোর্টেবল মনে হয়, তাহলে অডিটর ক্যান ড্র হিজ অপিনিয়ন অ্যাকর্ডিং টু অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এটা অডিটর ড্র করতে পারে রিপোর্টটাকে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গিভ দ্য অপিনিয়ন আন্ডার অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। Sir, thank you, sir. Sir, তাহলে analytical procedures are based on the previous data that we have in our company, that we analyze and then we take a financial decision. So it is most likely decision based. হ্যাঁ, ডিসিশন বেসড অ্যানালিটিক্যাল প্রসিডিউর, ডিসিশন বেসড একটা অ্যাজাম্পশন, একটা আইডিয়া নেওয়ার মতো সিচুয়েশন ইয়ার মতো করে আর কি। যেমন এটা স্যার আপনি বললেন, ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট ফর ম্যানেজমেন্ট ডিসিশন। যেমন স্যার বেক্সিমকো আর স্কোয়ারে যেমন এক্সাম্পল দিলেন। So if I am an investor, if I do the analytical procedure, I can understand where to invest, which company to invest. So analytical procedures অ্যাকচুয়ালি works ওখানে on that. একটা জিনিস ওটাও খেয়াল করতে হবে, তার প্রফিটটা কিভাবে অ্যারাইজ করছে। আমি বলছি বেক্সিমকো স্কোয়াড, সাপোজ এই দুইটা কোম্পানির সেম ইয়ার এজ, সেম ইনভেস্টমেন্ট, দেন ইউ ক্যান অ্যানালাইসিস করলে একটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু বাট Comparative যদি analysis. দেখেন দুইটা কোম্পানির কম্পারিজনে তার ইনভেস্টমেন্ট 1000 কোটি টাকা, তার ইনভেস্টমেন্ট সে 1000 কোটি টাকা করে রাখছে 10 বছর আগে, সে 1000 কোটি টাকা করছে, তাহলে এটা যদি কম্পারিজন করে অ্যানালাইসিস করে এই দুইটা কোম্পানির, তাহলে কি হবে? দেখা যাবে ROI মিলবে না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মিলবে না, কারণ তার তো ডেপ্রিসিয়েশন হইতে হইতে নেট অ্যাসেট ভ্যালু কমে গেছে, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখন হাই। আর তার যখন প্রথম অবস্থায় নতুন কোম্পানি, তার ROI কমে যাবে। এই অ্যানালিটিক্যাল প্রসিডিউরের লিমিটেশনস গুলো এরকম, এটা হলো অ্যানালিটিক্যাল প্রসিডিউরের লিমিটেশন। কিন্তু বাট সাবস্টেন্টিভ প্রসিডিউরের এই লিমিটেশন গুলো থাকে না। সাবস্টেন্টিভ প্রসিডিউরটা অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে কাজ করে, অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা কম্পারিজনটা নিয়ে কাজ করে, জাস্ট টু গেট দ্য আইডিয়া অ্যাবাউট দ্য সিচুয়েশন অফ দ্য কোম্পানি। Thank you, sir. আর আমি উঠে যাবো। আচ্ছা, অ্যাকাউন্টিং ব্যালেন্স ক্লাসেস অফ এ ট্রানজেকশন নিয়ে কারো কোনো কথা আছে? অ্যাকাউন্টিং ব্যালেন্স এন্ড ক্লাসেস অফ এ ট্রানজেকশন। Sir, accounting balance, sir, every element which includes in balance sheet are classes of transactions, every element which includes in P&L, right? এনিবডি এলস? Sir, একটা question arise হয় যে classes of transactions which includes in current documents, কারণ এটা তো স্যার mostly we use it for the present year for this period, আর যেটা অ্যাকাউন্টিং ব্যালেন্স, যেহেতু এটা ব্যালেন্স শিট অথবা পজিশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, স্যার এটা তো স্যার পার্মানেন্ট ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড থাকে না?
না, পার্মানেন্ট ডকুমেন্ট হিসেবে থাকবে, প্লাস কিছু কিছু জিনিস কারেন্ট ডকুমেন্টও থাকতে পারে। এটা আমরা যেটা ইয়ে করি, অডিটর ক্যান দিস ইজ, আমরা যদিও দেয়ার ইজ এ সাম সোর্স অফ এক্সাম্পল ইন ইউর ম্যানুয়াল, but it is the depends on the auditor's judgment which document he kept in the permanent file and current file. There is a guideline of ICAB, although there is a guidance of ICAB regarding the current file and working file, but I think so this should be the auditor's judgment at the time of documentation, which document he will keep in the current file and which document he will keep in the permanent file. It is but there is some sorts of policy which document is relevant for the current years, appropriate for the current years, why you keep it in the permanent file. এটার জন্য which document is necessity for current year as well as future year, this document will be classified as a পার্মানেন্ট permanent file ডকুমেন্ট। and kept in the permanent document. তা আমরা যদি এখানে দেখি ক্লাসেস অফ এ ট্রানজেকশন এবং তার মানে অ্যাকাউন্টিং ব্যালেন্স, আমরা যদি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখি কারেন্ট অ্যাসেট এবং নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস এবং নন কারেন্ট লাইবিলিটিস, এই চারটা জিনিস হলো অ্যাকাউন্টিং ব্যালেন্স। অ্যাকাউন্টিং ব্যালেন্স আর স্টেটমেন্ট অফ ক্লাসেস অফ এ ট্রানজেকশন বলি আমরা যদি ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। আমাদের অবজেক্টিভটা কি এই চ্যাপ্টারের? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসুরেন্স অ্যাসারশন লেভেল অবটেন করা, কিসের মাধ্যমে? সাবস্টেন্টিভ প্রসিডিউরের মাধ্যমে। সাবস্টেন্টিভ প্রসিডিউরের মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন লেভেল অবটেন করা, মানে সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে কিভাবে অডিট করতে হয়, তার মানে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই ফিগারগুলা কি কি সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করে ভেরিফাই করতে হয়, এটা এখানে বলছে। একটা ফিগারের, একটা ট্রানজেকশনের কি কি জিনিস দেখলে, কি কি এরিয়া দেখলে আপনি ওই ট্রানজেকশনটা বলতে পারবেন, হ্যাঁ আমার টেস্ট কমপ্লিট হয়েছে, এই ট্রানজেকশনটা রাইট অথবা এই ট্রানজেকশনটা ইজ রং। মানে আপনি যদি নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি বা এই যে বিভিন্ন ধরনের ফিগার গুলো আছে, আমি এখন নন কারেন্ট অ্যাসেট কি কি যায়, এটা তো আপনারা যদি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন দেখেন, কারেন্ট লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট কি কি যায়, তারপরে হলো নন কারেন্ট লাইবিলিটি কি কি আছে, কারেন্ট লাইবিলিটি কি কি আছে, এটা আপনারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেন, তাহলে এই ফিগার গুলার সাবস্টেন্টিভ প্রসিডিউর আমরা কি কি জিনিসগুলা দেখলে, ভেরিফাই করলে বুঝতে পারবো যে এই ফিগার গুলা ঠিক আছে। এই ফিগার গুলার যদি রাইটস এন্ড অব্লিগেশন দেখি, রাইটস এন্ড অব্লিগেশন মানে আমি যদি নন কারেন্ট অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেটের রাইটস এন্ড অব্লিগেশন, রাইটস মানে কি, আপনি এটা যেমন আপনার ল্যান্ড এন্ড ল্যান্ড ডেভেলপমেন্ট, এটার উপরে আপনার কোনো অব্লিগেশন আছে কি না এটা দেখতে হবে। এটার উপরে এটা আপনার দখলে আছে কিনা, অডিটর দেখবে এটা ক্লায়েন্টের দখলে নাকি অন্য কারোর দখলে আছে। অন্য কারো জমি এনে সে ব্যালেন্স শিটে বুক করে দিয়ে দিছে যে এটা আমার ফিক্সড অ্যাসেট, আমার নন কারেন্ট অ্যাসেট, এটা তার রাইটস এন্ড অব্লিগেশন, তার মানে তার নামে রেজিস্ট্রি কিনা, তার নামে পাওয়ার আছে কিনা, লিগেল টাইটেল কিনা, তারপরে তার এটা তার তার আন্ডারে আছে কিনা, তার দখলে আছে কিনা, এটা ভেরিফাই করতে হবে। তারপরে এক্সিস্টেন্স, যেমন আপনার ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেট, এটার ফিজিক্যালি দেখতে হবে অডিটরকে যে হ্যাঁ তুমি যেটা বুক করছো এটার হ্যাঁ বাস্তবিতে আছে। একটা হলো তার উপরে রাইট আছে জমিটা, ল্যান্ড, তারপর ল্যান্ডটা ফিজিক্যালি আবার এক্সিস্টেন্স আছে কিনা, বা নদী ভেঙে নিয়ে চলে গেছে এরকম কিনা, তার ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে কিনা ল্যান্ড, এটা দেখতে হবে। কমপ্লিটনেস, এই ল্যান্ডটা, আমি ল্যান্ড নিয়ে উদাহরণ দিচ্ছি, এই ল্যান্ডটা তার সমস্ত ডকুমেন্ট, সমস্ত ইনফরমেশন গুলা, তার ডিড, তার মিউটেশন, তার খাজনা, তার রেকর্ডিং, তার বুকস অফ রেকর্ডে তার রেকর্ডিং, এই পুরাটা কমপ্লিট করা আছে কিনা,
সিকোয়েন্সিয়ালি ঠিক আছে কিনা এটা দেখতে হবে। ভ্যালুয়েশন, এই ইয়াটা যে এই ল্যান্ডটার যে ভ্যালুতে ইয়াতে বুক করছে ব্যালেন্স শিটে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যে ইয়াতে তার রেকর্ড করা আছে সেটা প্রপার কিনা, তার মার্কেট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু তার চেয়ে কম, ফেয়ার ভ্যালু তার চেয়ে কম বা বেশি কিনা, এটা অডিটরকে অ্যাসেসমেন্ট করতে হবে, জানতে হবে। যদি ফেয়ার ভ্যালুর চেয়ে কোনো একটা বুকস অফ রেকর্ডের ভ্যালু, তার মার্কেট ভ্যালু, ফেয়ার ভ্যালু তার চেয়ে কম হয়, তাহলে অডিটরকে ওই ফেয়ার ভ্যালুতে অ্যাকাউন্টস প্রিপারেশন করতে হবে। তারপরে অ্যাকুরেসি, এটা প্রপারলি অ্যাকুরেট কিনা, এই ইনফরমেশন গুলা, তার লিগেল ডকুমেন্ট, পারচেজ ডিড এগুলো সব অ্যাকুরেট আছে কিনা এটা দেখতে হবে। তার প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, প্রত্যেকটা যেই সমস্ত অ্যাসেটের প্রেজেন্টেশন এবং ডিসক্লোজার দেওয়ার দরকার, সেগুলা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার ঠিক আছে কিনা, দেওয়া আছে কিনা, এইটা অডিটরকে কনফার্মেশন করতে হবে। তার মানে ব্যালেন্স শিটের কোনো আইটেম যদি অডিটরকে সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করতে হয়, তাহলে অডিটরকে তার কি কি জিনিস দেখতে হবে ওই আইটেমটার উপরে। মনে করেন আমি যেমন ল্যান্ড না দিকে একটা ফিক্সড অ্যাসেট, একটা মেশিনারিজ এর উপরে একটা মেশিনারিজ দেখতে গেলেন, বা ইনভেন্টরি দেখতে গেলেন, ইনভেন্টরির ফিগারটা দেখতেছেন, বা ডেটর্স দেখতেছেন, অথবা ক্রেডিটর্স দেখতেছেন, লাইবিলিটি দেখতেছেন, তাহলে এই লাইবিলিটিটা আপনি অ্যাকোয়ার করছেন কিনা, রাইটস আছে কিনা, এই লাইবিলিটিটা আপনার নামে কিনা, দ্যাট ইজ ওই কোম্পানির ক্লায়েন্টের নামে কিনা, না অন্য কারো লাইবিলিটি আইনা এখানে দিয়ে রাখছে, লাইবিলিটি ওভারস্টেটেড আন্ডারস্টেটেড করে রাখছে কিনা, এই রাইটস এন্ড অব্লিগেশন এটা দেখতে হবে। তারপরে এই লাইবিলিটিটা ঠিক আছে কিনা, হ্যাঁ এক্সিস্টেন্স, বুকস অফ রেকর্ড, তাহলে আপনি ব্যাংকের স্যাংশন লেটার দেখে, ব্যাংকের সাথে কথা বলে তার এক্সিস্টেন্স, এটাকে লাইবিলিটি তো আর দেখা যাবে না, ফিজিক্যালি দেখা যাবে না, কিন্তু ইউ টক টু দ্য ব্যাংক অথবা স্যাংশন লেটার আনলে বুঝতে পারবেন যে না, হ্যাঁ এই লাইবিলিটিটা ঠিক আছে, এই লাইবিলিটিটা প্রপারলি রেকর্ড করা হয়েছিল, কমপ্লিট, এই লাইবিলিটিটা যা আছে ঠিক মতো ভ্যালুয়েশন করা হচ্ছে কিনা, মানে ব্যাংক যে পরিমাণ আপনাকে লোন দিছে, এই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আপনি ব্যালেন্স শিটে ইয়া করছেন কিনা, বুক করছেন কিনা, রেকর্ড করছেন কিনা, এই ভ্যালুয়েশনটা দেখতে হবে, এটা অ্যাকুরেট কিনা। তারপরে এই লাইবিলিটি সম্পর্কে আপনি কি মর্টগেজ দিয়ে নিছেন, কত ইন্টারেস্ট রেট, তারপরে কত বছরের জন্য নিছেন, কি টার্মস এন্ড কন্ডিশন, এগুলা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজারে দেওয়া আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। এই জিনিসগুলো যদি দেখেন, ভেরিফাই করেন, তাহলে বোঝা যাবে যে এই আপনি ওই লাইবিলিটি সম্পর্কে ইউ অ্যাচিভ অ্যাসারশন লেভেল, দেন ইউ ক্যান টেল দিস লাইবিলিটি ইজ ওকে। দিস অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে, রিসিভেবলের ক্ষেত্রে আপনি এই রিসিভেবলের উপরে রাইটস এন্ড অব্লিগেশন আছে কিনা, না অন্য কোনো রিসিভেবল আপনি পাঠাইছেন দিছেন, এটা আপনাকে দেখতে হবে। এই রিসিভেবল ওই ভদ্রলোক এক্সিস্টেন্স আছে কিনা, তাহলে কি করা হয়, ওই যে থার্ড পার্টি কনফার্মেশন পাঠানো হয়, অডিটররা চিঠি পাঠায়, তার মানে তার এক্সিস্টেন্স বেঁচে আছে, বা এই রিসিভেবল ঠিক আছে, তার কমপ্লিটনেস মানে তার কাছে যে পরিমাণ মাল ডেলিভারি দিচ্ছেন, আদায় করছেন, এই রেকর্ড গুলা প্রপারলি করে রিসিভেবলটা ঠিক আছে কিনা, এটা আপনাকে জাস্টিফাই করা, এটাকে দেখা। তার ভ্যালুয়েশন, রিসিভেবলের যে পরিমাণ ভ্যালুয়েশন মানে কি, তাকে কি কত টাকার মাল দিছেন, কত টাকা পাইছেন, বাকিটা সে যদি ঠিক করে, সেও যদি এগ্রি করে, তাহলে এটা ঠিক আছে ধরে নিতে হবে। তার অ্যাকুরেসি, এই রিসিভেবলের সাথে চালান, আপনি যে মাল ডেলিভারি দিছেন, মাল কালেক্ট করছে এই কোম্পানি, এটা আপনি ভেরিফাই করে দেখতে পারেন এজ এ অডিটর হিসেবে। আচ্ছা ঠিক আছে, এই রিসিভেবল মিস্টার এক্স যে ডেটর্স, তাহলে তাকে এই বছরে কত টাকার মাল দিছেন, এই চালানগুলা দেন, তার কাছ থেকে যে পরিমাণ টাকা কালেকশন করছেন, মানি রিসিট বা ব্যাংক স্টেটমেন্ট দেন, আমি এটা মিলাই দেখা যোগ করে দেখি তার টোটাল মাল যত টাকা ডেলিভারি দিছে, যত টাকা কালেকশন করছে, ক্লোজিং ব্যালেন্স মিলছে কিনা, এটা আমরা ভেরিফাই করি। যদি দেখে মিল আছে, তাহলে অডিটর যদি এই চেকিং গুলো করে, তার রিসিভেবলের রাইটস এন্ড অব্লিগেশনটা দেখে, রিসিভেবলের এক্সিস্টেন্সটা দেখে, কথা বলে বা চিঠি লিখে যেভাবেই হোক, সে যদি এই কনফার্মেশনটা করতে পারে রিসিভেবল এটা ঠিক আছে, তারপরে রিসিভেবলটা যদি দেখে
ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, তার ডিউরিং দ্য ইয়ার তার জন্য রিসিভ, চালান, এগুলো যদি সে ভেরিফাই করে দেখে, তাহলে সে বলতে পারবে যে এই রিসিভেবলটা ঠিক আছে। এইভাবে এই পদ্ধতির মাধ্যমে, এই এই চেকিং গুলোর মাধ্যমে অডিটর এভরি কম্পোনেন্ট অফ অ্যাকাউন্টিং ব্যালেন্সটার প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে সে কি করবে, অ্যাসারশন লেভেল অবটেন করবে, এগুলো Sir, ভেরিফাই করে এখন sir, all these things are meant to be verify the documents, right? জি, সবকিছু তো স্যার ভেরিফাই করার জন্যই করা হচ্ছে। হ্যাঁ, ভেরিফাই করার জন্য অডিটরের রেসপন্সিবিলিটি টু ভেরিফাই দ্য অল ডকুমেন্ট, এগুলো হলো ভেরিফাই করবে, দেখবে। এবং এই ভেরিফিকেশনটা, হ্যাঁ, অডিটরের ডিসক্রিশন এখানে টেস্ট বেসিস চেকিং করা, সে যদি রাইটস এন্ড অব্লিগেশন দেখেই স্যাটিসফাইড হয়ে যায়, কোম্পানি নেচার উপর ডিপেন্ড করে, বাকি এক্সিস্টেন্স, কমপ্লিটনেস, ভ্যালুয়েশন দেখা লাগবে না। এটা ডিপেন্ড করে হলো অডিটর জাজমেন্টের উপরে, যে কোম্পানির ম্যানেজমেন্টের উপরে, সিচুয়েশনের উপরে। এটা হলো অডিটরের ডিসক্রিপশন। আপনি কোনো একটা জিনিসের কতটুক লেভেল থেকে স্যাটিসফাইড হবেন, দ্যাট ইজ দ্য অডিটরস ওনার্স মানে কনফিডেন্ট লেভেল, তার নিজস্ব ব্যাপার। সে কতটুক দেখে ক্লায়েন্টের সাথে কম্প্রোমাইজে আসবে, কতটুক পর্যন্ত দেখবে, ডিপেন্ড অন দ্য ক্লায়েন্ট, নেচার অফ বিজনেস। আমি ওই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ইয়া প্রথম ক্লাসে বলছেন, আন্ডারস্ট্যান্ডিং অফ এন এন্টিটি, আন্ডারস্ট্যান্ডিং Yes, অফ এন sir. এন্টিটি। Yes, sir. হ্যাঁ, যে একটা অর্গানাইজেশন সম্পর্কে জানতে হবে অডিটরকে, তার নেচার অফ বিজনেস কি, তার মেটেরিয়ালিটি কি, তার রিস্ক কি, তার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা কি। এই চারটা জিনিস জানা মানে একটা অর্গানাইজেশন সম্পর্কে জানা। তাহলে এই চারটা তাহলে এইগুলা জেনে অডিটর উইল, আপনি এজ এ হিউম্যান বিং, আপনি নিজের থেকেই চিন্তা করেন আপনি কার সাথে কি ধরনের অ্যাটিটিউড, কাজ সম্পর্কে আপনি যদি কোনো একটা ইয়া দিতে কাজ করেন, তাহলে আপনি দেখবেন এক একজনের কাছ থেকে এক এক কথার উপরে, কারো একটা কথাই আপনি বিশ্বাস করবেন, কারো 5টা কথায় বিশ্বাস করবেন, কারো 10টা কথায় বিশ্বাস করবেন। এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, তার কোথ থেকে আপনি কালেকশনটা, কি ধরনের লোকের কাছ থেকে আপনি ইনফরমেশনটা নিচ্ছেন। তার যাকে এক কথায় বিশ্বাস করে, নিশ্চয়ই তার কোয়ালিটি এবং ডিগনিটি অন্যরকম, তার এক কথাই আপনি বিশ্বাস করে ফেলছেন। যার কাছ কারো কাছ থেকে হয়তো 5টা কোশ্চেন করার পরে বিশ্বাস করছেন, তাহলে তার প্রোফাইলটা আরেকটু লো। কারো কাছ থেকে হয়তো 10টা কোশ্চেন করে বিশ্বাস করছেন, তাকে আপনি নিজের থেকে মনে করতেছেন তাকে আরেকটু ভেরিফাই করা উচিত। অডিটরেরও তার যখন অ্যাকাউন্টিং ব্যালেন্সের উপরে সে যখন ইয়ে করে, ওই অ্যাসারশন লেভেল অবটেন করে, তাহলে তার নিয়ম হলো রাইটস এন্ড অব্লিগেশন দেখা, এক্সিস্টেন্স দেখা, কমপ্লিটনেস দেখা, ভ্যালুয়েশন দেখা, অ্যাকুরেসি দেখা, তার প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার প্রপারলি দেওয়া আছে কিনা এইগুলো দেখা। এখন নেচার অফ বিজনেস, কোম্পানির অবস্থা দেখে সে অথবা একটা দুইটা দেখেই বুঝতে পারে যে না, এই কোম্পানি আর ফ্রড আর ইরর করার কথা না, এই কোম্পানিতে ময়েল পেপার। আপনি যদি মনে করেন গ্রামীণ ফোনে অডিট করতে যান, তাহলে একটা দেখে চিন্তা করবেন যে না, গ্রামীণ ফোন ইজ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, ওদের এত কিছু দেখতে হবে না। আপনি যদি স্কয়ারে যান, আপনি তখন চিন্তা করেন স্কয়ার ইজ এ রেগুলেটেড কোম্পানি, এত কিছু দেখতে পাবেন না। আপনি যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যান বা লিস্টেড কোম্পানিতে যান, যাদের ইপিএস টিপিএস খারাপ, কোম্পানির বিজনেস নেই, তাদের দেখবেন সবকিছু আপনি দেখবেন, সবকিছু আপনাকে দেখতে হবে, দেখে তারপরে স্যাটিসফাইড হতে হবে। স্যার, দ্যাট ইজ দ্য জি। আমার একটা কোশ্চেন ছিল। আপনি স্যাংশন লেটার নিয়ে কিছুক্ষণ আগে কথা বলেছিলেন। এটা হচ্ছে মানে এটা কি ব্যাংক হচ্ছে কাস্টমারকে, আই মিন তাদের কাস্টমারকে দিয়ে থাকে মানে হ্যাঁ, লোনের হ্যাঁ, ক্ষেত্রে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ব্যাংক কাস্টমারকে, ক্লায়েন্টকে দিয়ে থাকবে তার নামে কি পরিমাণ লোন হয়েছে, স্যাংশন লেটারটা। আচ্ছা, আচ্ছা। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, ভ্যালুয়েশনটা যখন বলছিলেন তখন বলছিলেন যে স্যার মানে কোনো ইকুইপমেন্ট অথবা প্রপার্টিস এর ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালু আমরা কনসিডার করব, বাট স্যার অ্যাকাউন্টিং অনুযায়ী তো কস্ট প্রিন্সিপাল অনুযায়ী তো মানে অ্যাকচুয়ালি তার বাইং প্রাইসটা কি সবসময় হিসাবে আসবে নাকি অ্যাসুরেন্সের ক্ষেত্রে জিনিসটা অন্যভাবে আসে? আমাদের 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 দেশে এখন যেটা আপনারা যদি দেখেন, ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং অলরেডি পৃথিবীতে চালু হয়ে গেছে। ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিংটা বাংলাদেশে এখনো হিস্ট্রিক্যাল মেথডে চলছে।
অ্যাকাউন্টিংটা, এটা যেটা আইএফআরএস অলরেডি অ্যাডপ্টেড, যে ফেয়ার ভ্যালু অ্যাকাউন্টিং করতে হবে, প্রতি বছর বছর ভ্যালুয়েশন করতে হবে সবকিছুই, ফেয়ার ভ্যালু প্রেজেন্টেশন। কিন্তু আমরা এখনো হিস্টোরিক্যাল মেথডেই যাচ্ছি, ইয়ে করছি। ইউ রাইটলি সেড যে আমরা আমাদের দেশে এখনো কস্ট ভ্যালুতে, কিন্তু বাট আপনাদের দেখেন ইনভেন্টরির ক্ষেত্রে অ্যাকাউন্টিং এ আপনারা যখন অ্যাকাউন্টিং আইএফআরএস 2 পড়বেন ইনভেন্টরি, সেখানে বলা আছে যে IS2 না IFRS 2, আমি এটা তো আমার কাছে IFRS এর IS2 নাম নিশানা স্যার এগুলো তো IS2 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 IS2, ইনভেন্টরি IS2 জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তা এইগুলা আমার ডিফিকাল্ট আমার জন্য মেমোরাইজ করা, রাখা, এখন ভুলে গেছি তো অনেক কিছুই। তো ওখানে দেখা যাচ্ছে যে ইনভেন্টরি ভ্যালুয়েশন হবে NRV এবং কস্ট, নেট রিয়েলাইজেবল ভ্যালু এবং কস্ট, হুইচ ইজ লোয়ার, নেট রিয়েলাইজেবল ভ্যালু অ্যান্ড কস্ট। মানে একটা ইনভেন্টরির দাম হলো 100 টাকা, এখন যদি এটা বাজারে বিক্রি করতে তার সেলিং কস্ট বাদ দিয়ে 80 টাকা হয়, হিস্টোরিক্যাল কস্ট যদি 100 টাকা হয়, তাহলে NRV 80 টাকা, এই 80 টাকা দিয়েই ইনভেন্টরি ইয়ে করতে হবে, ভ্যালুয়েশন করতে হবে, অ্যাকাউন্টসে দিতে হবে। বাকি 20 টাকা তাহলে এক্সপেন্সেস হিসেবে লস অফ ইনভেন্টরিতে আপনি চার্জ করতে হবে। এটা হলো সিস্টেম। বাট আমরা এখনো ওইরকম ভাবে অ্যাকাউন্টস প্রিপারেশন করি না, দেখি না, ইয়ে করি না। আহ, আহ, আমাদের দেশে এখন হিস্টোরিক্যাল মেথড ওইটাকেই ধরে নেওয়া হয়, কস্টকেই NRV ধরে নেওয়া হয়, হিস্টোরিক্যাল কস্টকেই ফেয়ার ভ্যালু ধরে নেওয়া হয়, ওইভাবেই অ্যাকাউন্টসটা প্রিপারেশন করি আর কি। স্যার, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। জি বলেন, আরেকটু জোরে বলেন, একটু শুনতে কষ্ট হচ্ছে। হ্যাঁ স্যার, এই যে আমাদের যে কারেন্ট অ্যাসেট মানে অ্যাকাউন্টিং ব্যালেন্স, যে নন কারেন্ট অ্যাসেট, এগুলোর ডকুমেন্ট কালেক্ট করব, ভেরিফাই তো করবো বলছেন, যে ডকুমেন্ট কালেক্ট করবো কি সবগুলা? এটা তো এজ এ অডিটর হিসেবে আপনি কতটুক দেখে কি দেখে স্যাটিসফাইড হবেন, কতটুক দেখবেন, অবশ্যই সেটার আহ, আপনার নিজের উপরে সার্কামস্টেন্সেস এর উপরে ডিপেন্ড করে। আমরা অডিট প্ল্যানিং এবং অডিট স্ট্র্যাটেজি পড়েছি, স্ট্র্যাটেজি পড়ি নাই, অডিট স্ট্র্যাটেজি মানেটা কি? স্ট্র্যাটেজিটা হলো আপনি যুদ্ধক্ষেত্রে নামার পরে আপনি হয়তো বা একটা কৌশল নিয়ে আগাইলেন, মানে একটা কৌশল নিয়ে আগাচ্ছেন, মাঝপথে আপনার সিচুয়েশন, আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেল, তখন আপনি কে ওই কৌশলে তো বসে থাকলে হবে না, তখন কৌশল চেঞ্জ করতে হবে। দিস ইজ কল স্ট্র্যাটেজি। তার অডিটর তার যখন এই সমস্ত ভেরিফাই করবে কোনটার ডকুমেন্ট নিবে কোনটার ডকুমেন্ট নিবে না, কতটুকু তার নিজের কাছে রাখতে হবে, এটা তাকে ডিসাইড করতে হবে, এটা তাকেই ডিসাইড করতে হবে। সেই কালেক্ট করবে, সে যদি মনে চায় সবগুলো ডকুমেন্ট সে কালেক্ট করবে, করতে পারে। সে যদি মনে করে পার্টস অফ দ্য ডকুমেন্ট সেখানে কালেক্ট করবে, সেটাও করতে পারে। দ্যাট ইজ দ্য অডিটরস রেসপন্সিবিলিটি। স্যার এই ক্ষেত্রে আমরা তো ভেরিফাই করতেছি, ঠিক আছে, সেক্ষেত্রে কি ডকুমেন্ট গুলো কি নেওয়া হ্যাঁ, কি ইম্পর্টেন্ট? অফকোর্স, নাহলে আপনি যে ভেরিফাই করছেন তার প্রমাণ থাকলো কি? আমি বললে হবে না স্যার, আমি দেখছি, আপনার ভেরিফাই কাছে তো করছি, বললে হবে না। আপনি দেখছেন, ভেরিফাই করছেন, তাহলে তোর ফাইলিং এর ডকুমেন্টেশন দরকার ছিল না। সেটাই আর কি স্যার, হ্যাঁ, ডকুমেন্টও কালেক্ট করতে ডকুমেন্টেশন, হবে পাশাপাশি। হ্যাঁ ডকুমেন্টেশন। তাহলে আপনি মনে করেন থাকলেন না, আপনি ভেরিফাই দেখছেন, চিঠি লিখে আপনি ইয়ে করে গেলেন, দেখছেন, সার্টিফাই করে গেলেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, আপনি চলে গেলেন স্টুডেন্ট হিসেবে পাশ করে, তখন যদি কোনো প্রবলেম পড়ে, এটার উপরে কোনো ধরনের কোনো ভুল মেটেরিয়াল ভুল বাইরে, হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি? তাহলে অ্যান্সারটা কি হবে? কি দেখে আপনি, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কি দেখে আপনি বলছেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকুরেটলি প্রিপেয়ার্ড? তাহলে অডিটর, হোয়াট উইল বি দ্য অ্যান্সার অফ দ্য অডিটর? জি স্যার। তাহলে আমাদের এই ছিল নন কারেন্ট অ্যাসেট লাইবিলিটিজ এর ভেরিফিকেশনের ইয়া। আমরা যদি দেখি ক্লাসেস অফ এ ট্রানজেকশন,
আমরা যদি ক্লাসেস অফ ট্রানজেকশন ভেরিফাই করলে আমাদের কি কি জিনিস দেখতে হবে, একটা হলো ক্লাসেস অফ ট্রানজেকশন গুলো যেমন কি আমি এটা এখানে বলছি যে রেভিনিউ, পারচেজ, পেরোল কস্ট, ইন্টারেস্ট পেড, এক্সপেন্সেস। আপনারা যখন এটার সাথে চ্যাপ্টার 6, 7, 8 এটা যখন পড়বেন, এই ক্লাসেস অফ ট্রানজেকশন ভেরিফিকেশনের সিস্টেম ওখানে অনেকটা কন্ট্রোল, টেস্ট অফ কন্ট্রোল ইয়ে করা আছে, ডেসক্রাইব করা আছে বিভিন্ন আইটেমের উপরে, বিভিন্ন ফিগারের উপরে। তাছাড়াও আমরা ক্লাসেস অফ ট্রানজেকশন যদি দেখতে যাই, ক্লাসেস অফ ট্রানজেকশনের আইটেম মনে করেন একটা স্যালারি খরচ, স্যালারি ইজ এ এক্সপেন্সেস, বা সেলস ইজ এ রেভিনিউ, পারচেস মানে একটা র মেটেরিয়াল ইম্পোর্ট করছেন, পারচেস করছেন বা লোকাল পারচেস করছেন, তাহলে এই যে এই রেকর্ড গুলা, এটা এটা কনফার্ম করার জন্য আপনি কি ধরনের ইনফরমেশন গুলো আপনি ভেরিফাই করবেন। একটা হলো আপনাকে ইনিশিয়েটিভ, এই ট্রানজেকশনটার কে ইনিশিয়েট করছে, হু উইল ইনিশিয়েট, তার ইনিশিয়েট করার অথরিটি আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে অ্যাজ এ অডিটর। মানে একটা পারচেজ, তাহলে এই পারচেজটা যে লাগবে, এই পারচেজটা যে ইম্পোর্টটা যে করতে হবে র মেটেরিয়ালটা, এটা হু রাইট দিস, হু ইনিশিয়েট দিস, কেন সেটা ইনিশিয়েট করলো, এটা অডিটরকে দেখতে হবে। এটা অ্যাভেলেবেল স্টক থাকা সত্ত্বেও কি সে এটা কিনতেছে, না অ্যাভেলেবেল স্টক শেষ হওয়ার পরে কিনতেছে, বা সে অথরাইজ কিনা এটাকে কিনার ব্যাপারে, এটা অডিটরকে দেখতে হবে। এটা অ্যাপ্রুভ কিনা, এই যে পারচেসটা করছে, পারচেসটা প্রপারলি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা হায়ার অথরিটি দ্বারা, নাকি সে নিজের থেকেই সে কিনতেছে, এটা অডিটরকে দেখতে হবে। কোনো একটা এক্সপেন্ডিচার প্রপারলি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা, এটা অডিটরকে দেখতে হবে। মানে আমি ক্লাসেস অফ এ ট্রানজাকশন, রেভিনিউ, পারচেজ, পেরোল কস্ট, ইন্টারেস্ট পেড এবং সেভারাল এক্সপেন্সেস, এই প্রত্যেকটার জন্য সেম জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার এটার ইনিশিয়েটর কে ছিল, এটা অডিটরকে ভেরিফাই করতে হবে। এটা অ্যাপ্রুভ কিনা, অথরাইজ কিনা, এটা অডিটরকে দেখতে হবে। এটার অ্যাকুরেসিটা প্রপারলি, এই ভাউচারটা ঠিক আছে কিনা, এই রেকর্ডিং, ডকুমেন্টেশন, তারপরে ক্লাসিফিকেশনটা ঠিক আছে কিনা, এটা কি রেভিনিউ নাকি ক্যাপিটাল এক্সপেন্ডিচার না রেভিনিউ এক্সপেন্ডিচার, বা এটা কি ইনকাম না এক্সপেন্সেস, এই যে ক্লাসিফিকেশনটা এটা প্রপারলি করা হচ্ছে কিনা, এটা কি অ্যাডভান্স নাকি কারেন্ট এক্সপেন্সেস, এটা কি লাইবিলিটি পেড না কারেন্ট ইয়ার্স এর পেমেন্ট, এই জিনিসগুলা অডিটরকে দেখতে হবে। কমপ্লিটনেসটা দেখতে হবে। কমপ্লিটনেস মানেটা কি, এই ইনিশিয়েটিভ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, রেকর্ড পর্যন্ত এটা ঠিক আছে কিনা। কাট অফ ডেট, কোন সময়ের এই এক্সপেন্ডিচারটা, তাহলে এটা দেখতে হবে। কারণ না হলে হবে কি, এটা যদি আগের বছর হয়ে থাকে তাহলে এই বছরে এটা চার্জ করতে পারবে না, বা এটা যদি সামনের বছর হয়ে থাকে তাহলে এই বছরে এটা চার্জ করতে পারবে না। তাহলে এটা রিলিভেন্ট কিনা এই পিরিয়ডের সময়, এটা দেখতে হবে। তারপর হবে রেকর্ডিংটা, এই যে আমরা ক্যাশ বই, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রিপারেশন করছি, এটা প্রপারলি রেকর্ড করা হয়েছে কিনা, এটা দেখতে হবে। একজন স্যার অডিটর যদি সাটেল একটা এই কোয়েরি জিনিসগুলা, ছিল স্যার। স্যার হ্যাঁ, এক্সটার্নাল আমরা যদি ক্লাসেস অফ এ ট্রানজেকশনের এই ইয়াগুলো দেখি, ইনিশিয়েটিভ, অথরাইজেশন, অ্যাকুরেসি, ক্লাসিফিকেশন, কমপ্লিটনেস, কাট অফ ডেট এবং রেকর্ডিং, তাহলে আমরা ধরে নিতে পারি আমরা উইল অবটেইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন লেভেল অফ এ ক্লাসেস অফ এ ট্রানজেকশন। দেন আমি বলতে পারি যে ক্লাসেস অফ এ ট্রানজেকশনটা ঠিক আছে। আর নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এটা রিলিভেন্ট কিনা, এই নোটসটা, এটা আমাকে দেখতে হবে। আর যেটা প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার, এটা অব্লিগেশন কিনা, এটা রিকোয়ার্ড কিনা, এটা আমাকে দেখতে হবে, এটা দেওয়া দরকারটা কিনা।
স্যার এক্সটার্নাল অডিটর কর্তৃক তো সাবস্ট্যান্টিভ প্রসিজার ফলো করা হয়, বাট এটা নেচার দেখে এরকম মনে হয় না যে দিস ইজ ভেরিলি প্র্যাকটিসড বাই ইন্টারনাল অডিটরস সিন্স দে না 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 এক্সামিন এটা 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 ইন্টারনাল অডিটর করুক, অসুবিধা নাই। ইন্টারনাল অডিটরের প্র্যাকটিস হতে পারে। ইনিশিয়েটিভ, অথরাইজেশন, অ্যাকুরেসি, ক্লাসিফিকেশন, কমপ্লিটনেস, কাট অফ ডেট, রেকর্ডিং, এটা ইন্টারনাল অডিটরের ফাংশন হতে পারে। এক্সটার্নাল অডিটর আর ইন্টারনাল অডিটরের ফাংশন তো, ফাংশন, ওয়ার্কিং, এগুলো তো ডিফারেন্স না, একই তো, একই। জি স্যার। শুধু লিগ্যাল অ্যাকসেপ্টেবিলিটিটা ডিফারেন্ট, বাট ডিফারেন্স স্যার। প্রসিডিউর অফ একজন ওয়ার্ক ইজ স্যার সেম। শেয়ার হোল্ডারদের কাজ করে, আরেকজন হ্যাঁ, ম্যানেজমেন্টের জন্য। স্যার একজন স্যার শেয়ার হোল্ডারদের হয়ে কাজ করে, আরেকজন ম্যানেজমেন্টের জন্য। না না না, শেয়ার হোল্ডারদের জন্য কাজ করে বা ম্যানেজমেন্ট, দিস ইজ নট রাইট। একটা হলো লিগেল স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট, একটা হলো স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট, আরেকটা হলো কমপ্লায়েন্স। স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট আর কমপ্লায়েন্সের মধ্যে পার্থক্য আছে। স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট তাকে করতেই হবে, আইদার ইন্টারনাল অডিটর থাক বা না থাক। ইন্টারনাল অডিটর থাকতেও পারে, নয় থাকতে পারে। একজন ইন্টারনাল অডিটরের এই রেসপন্সিবিলিটি ছাড়া অন্য রেসপন্সিবিলিটি দিয়ে রাখতে পারে। বাট এক্সটার্নাল অডিটরের ক্ষেত্রে তার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশনের ক্ষেত্রে অপিনিয়ন ড্র করতে হয়, তাকে সাবস্টেন্টিভ প্রসিডিউর অ্যাপ্লাই করলেই এই জিনিসগুলা তাকে দেখতে হবে। অ্যাকাউন্টিং ক্লাসেস অফ ট্রানজেকশনের ইনিশিয়েটিভটা দেখতে হবে, এটা অ্যাপ্রুভ কিনা এটা দেখতে হবে, এটা অ্যাকুরেসি কিনা, অ্যাকুরেট কিনা এটা দেখতে হবে, ক্লাসিফিকেশনটা দেখতে হবে, তার কমপ্লিটনেসটা দেখতে হবে, কাট অফ ডেট দেখতে হবে, রেকর্ডিং দেখতে হবে। এটা রেসপন্সিবিলিটি অফ দ্য external auditor. It may be the responsibility of the internal auditor, maybe. If Cut-off there is date, internal auditor এটা দেখবে। জি, আরিফ? ওকে cut-off স্যার। date, cut-off date-টা কি বলছে? Cut-off date, cut-off date, এই জিনিসটা টেস্ট অফ ইয়েতে কি বোঝায় কোন দিকটা দেখবো? স্যার কোশ্চেন করতেছে যে স্যার কাট অফ ডেটটা কি? কাট অফ ডেট এই মনে করেন 30শে জুন 2025, 30 জুন 2020, দিস ইজ দ্য কাট অফ ডেট। 31 মার্চ, এক মাসেরটা একদিনে, আজকের দিন, অ্যাজ অফ টুডে, দিস ইজ দ্য কাট অফ ডেট। কোনো নির্দিষ্ট সময়, এটা হলো কাট অফ ডেট, নির্দিষ্ট সময়। আমরা যেমন অডিট করার সময় জুলাই টু জুন আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে আমাদের কাট অফ ডেট হবে জুলাই টু জুন ফাইন্যান্সিয়াল ইয়ার। এর ভিতরে যে সমস্ত এক্সপেন্ডিচার আছে, কেউ যদি এক মাসের অডিট করতে যায়, ওই মাসটা হবে তার কাট অফ ডেট। কেউ যদি এক দিনের অডিট করতে যায়, তাহলে ওই একটা দিনের, ওই দিনটা হবে তার কাট অফ ডেট। আরো কোনো কোশ্চেন? স্যার কাট অফ ডেটের উপর ভিত্তি করে অনেক সময় স্যার প্রভিশনস দেওয়া হয় না? কাট অফ ডেটের উপর ভিত্তি করে প্রভিশন করা হয়।
কারো কোনো কোশ্চেন আছে? আমি বলছিলাম না আজকে আমি একটু আগে চলে যাব, আমি এই 10টা পর্যন্ত ক্লাস টানতে পারবো না আজকে। আমি এটা পরবর্তীতে আপনাদের মেকআপ করে দিব, না স্যার, আর কোনো ঠিক কোশ্চেন আছে? নাই। জি, তাহলে আমরা আজকে শেষ করতে পারি। স্যার এখনই শেষ করবেন? জি, যদি আপনারা ছুটি দেন আর কি। ওহ, আচ্ছা স্যার, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ওকে স্যার। স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।